বাংলাদেশে যদি জামাত ক্ষমতা আসে এইটা আফগানিস্তানের মতো হয় কিনা। ওই মাহমুদুল হক কিন্তু যাইয়া তালেবানের দাওয়াতে বেড়াই আসছে, ওখানে তাদের সাথে আলাপ করে আসছে। এইটা কিন্তু মানুষের আরও আশঙ্কার সৃষ্টি করেছে। বাট বাংলাদেশ যে কোনো পরিস্থিতিতে একটা মুসলিম মডারেট কান্ট্রি থাকতে হবে এখানে। এই মডারেট মুসলিম কান্ট্রির ক্যারেক্টারকে কোনোভাবে চেঞ্জ করা যাবে না। এবং সেই ক্ষেত্রে আমি বিস্তারিত সেখানে বলা হয় না, সেই ক্ষেত্রে মানুষের অনেক চিন্তা ভাবনা যে আপনি এসে যাত্রা গান বন্ধ করে দেবেন কিনা, আপনি এসে নারীদের পোশাক নিয়ে কোনো সারমন দেবেন কিনা, আপনি এসে এই 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 যে পাপগুলো সেইগুলো আপনি বন্ধ করে দেবেন কিনা, এই কোশ্চেনগুলো মানুষ জানতে চায়। সেইটা যদি তারা পরিষ্কার করে তাহলে এটা তাদের জন্য ভালো বলে মনে হয়। ছোট ছোট অনেক দলকে আমরা দেখেছি তাদের দলকে বিলুপ্ত করে ধানের শীষে নির্বাচন করছে, এটাকে কিভাবে দেখছেন? এইটা আসলে সুবিধাবাদী রাজনীতি। যে আপনি দল গঠন করলেন, দল পরিচালনা করলেন অনেক দিন ধরে, আপনাদের সাথে কিছু দেশের নাগরিক এক হলো, হঠাৎ করে একটা এমপি হওয়ার জন্য আপনি পুরো দল বিলুপ্ত করে দিলেন। আবার নিজের গঠিত দল ছেড়ে আপনি সেই দলে গেলেন একটা মার্কার জন্য। তো একটা এমপি হলে কি হয়, একটা ট্যাক্স ফ্রি গাড়ি পাবে, এমপি নামটা আসবে, তথাকথিত একটা ভিআইপি প্রোটোকল হবে। তো এটা একটা চরম স্বার্থপরতা। এবং এই যে লোককে সমবেত করছে তাদেরকে বিপদে ফেলে এইভাবে নিজের স্বার্থ দেখায়, এটা জনগণ আসলে ওরকম গ্রহণ করে না। বিএনপিতে যারা যুক্ত হয়েছে আপনি তাদেরকে বেঈমান বলেছেন। না, ঠিক বেইমান না, মানে রং ডিসিশন। রাজনীতিতে দল বিলুপ্ত হতে পারে, নতুন দল হতে পারে, কিন্তু সেটা রাজনৈতিক কারণে হতে পারে। কিন্তু যখন দেখা যায় শুধুমাত্র এমপি হওয়ার জন্য, এইটা টু সেলফিশ, মানে দেখতেও খারাপ দেখায়। এটা একটা মানে নিম্নমানের স্বার্থপরতা। আপনি একটা দল করলেন, নির্যাতিত হলেন 10-12 বছর ধরলে, তো এইটার কতগুলো রেমিফিকেশনস রয়েছে। ফার্স্ট, যে তাহলে কি বাংলাদেশে এই পরিবারতন্ত্র রাজনীতির বাইরে আর কোনো রাজনীতি হবে না? আপনারা নতুন ধারার রাজনীতি করলেন, এখন সেটাকে বিলুপ্ত করে অথবা শুধু একটা এমপি হওয়ার জন্য ওখানে গেলেন, তার মানে এই যে এক পরিবারতন্ত্র রাজনীতি তো পালিয়ে গেছে, পুরা মানে দেশটাকে শেষ করে সব পলাতক। তো এইখানে নতুন ধারার রাজনীতি যদি না আসে, যারা ন্যায্যতা সুশাসন নিয়ে কাজ করবে সেরকম। আর এমপি পত্রের ভিতরে এত বেশি মধু ঢুকিয়ে দিয়েছে যে এমপি হইলে একেবারে মানে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যায়, মানে খয়রাতি ভিখারি হঠাৎ করে একেবারে মানে 12 ভূঁইয়ার মতো একটা ভূঁইয়া হয়ে যাবে, মানে গাড়ি বাড়ি সব হয়ে যাবে। তো এই এমপি পদ থেকে তাদেরকে আইন প্রণেতার ওই জায়গায় না রেখে তাদেরকে স্থানীয় সরকার মন্ত্রী, স্থানীয় সরকার যে কার্যক্রম, কমিশন, ব্রিজ বাণিজ্য, এই চাঁদাবাজ, নিয়োগ বাণিজ্য, এই সবগুলোর ভিতরে তারা জড়িয়ে আসল কাজটা তারা করে না। আসল কাজটা কি? আইন প্রণয়ন। সেই কাজ না করে এই এমপিদের এই একটা লোভাতুর একটা সিচুয়েশন সৃষ্টি করে এই এমপি পদটাকে একটা টাকা বাড়াবার মেশিন বানায়া এখন চরিত্রহীন এবং নিম্ন, যারা ওইরকম মোরাল হাইগ্রাউন্ড যাদের নাই, তারা এইখানে আকৃষ্ট হয়ে শুধু একটা এমপি হওয়ার জন্য তাদের নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে তারা এই তাদের দল বিলীন করে অথবা দল বাদ দিয়ে অন্য দলে গেছে। এইটা এইখানে প্রতীয়মান হয়। এইটা আপনি জনস্বার্থে বা দেশের স্বার্থে এইটা করছেন, সেইটা প্রতীয়মান না। সেই জায়গা থেকে এটা একটা গর্হিত কাজ। আপনারা জামাতের আমিরের আহ্বানে সাবেক সেনা কর্মকর্তারা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, আমরা বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে জানতে পেরেছি। সেখানে আমরা দেখেছি যে আপনি আমিরের জামাতের সঙ্গে কানে কানে কথা বলেছিলেন। আসলে সেখানে কি আলাপ হয়েছিল? না, এটা ওই দেশের কথাই বলেছি। উনি যখন ঢুকলেন তখন ওই সবার সাথে হাত মিলে এসে আমার পাশে বসলেন। তো উনি বললেন, আপনাকে আমি চিনি, আপনার টকশো দেখি। তখন এই ন্যায্যতার কথাই বলা হয়েছে যে সত্যিকারে মানুষ একটা চাঁদাবাজ মুক্ত, একটা ঘুষ মুক্ত একটা সমাজ দেখতে চায়। মানুষ একদম মানে নাবিশ্বাস হয়ে গেছে এই চাঁদাবাজ আর এই ঘুষ বাণিজ্যে। তো সেই জায়গায় আমরা বললাম যে এই ন্যায্যতা করার টাকা যারা বলবে, জনগণ হয়তো তাদের কাছে ঝুঁকতে পারে। এর আগেও একটা দাওয়াত ছিল, সেখানে আমি যাই নাই। ওই দিন আমি গেলাম এবং সেই অনুষ্ঠানে আমার কতগুলো কোশ্চেন ছিল, অ্যাকচুয়ালি সেই কোশ্চেনগুলোই আমি ওনাকে করতে গিয়েছিলাম। তো আমি শুরুতে দেখলাম যে একটা পাতানো একটা কেমন যেন একটা মানে
মতবিনিময় হয়েছে, পাতানো কেন বললাম, আয়োজক যারা তারা পূর্ব নির্ধারিত কিছু লোককে কথা বলতে দিছে, সিলেক্টেড, তার মানে ন্যাচারাল যে মত বিনিময় সেটা হয় নাই। ন্যাচারাল মত বিনিময় কীভাবে হতো, যদি অন্তত 20 মিনিটের জন্য ফ্লোর ওপেন করতো, যে কোনো আলোচনা সভায় এইটাই কিন্তু হয়, যে কেউ কারো কোনো পরামর্শ আছে কিনা, তো সেইটা করে নাই, হঠাৎ করে আলোচনা শেষ করে ফেলাইলো। মিডিয়াকে প্রথম 2-3 জন বক্তার পরে সরিয়ে দিল, তারপরে আরও ঘরোয়াভাবে আরও 5-6 জনকে দিল। সো এটা প্রি অ্যারেঞ্জড। তার মানে হলো তাহলে জামাত যে কোনো প্রশ্ন ফেস করতে কি ভয় পায়? যে কোনো নাগরিকের প্রশ্ন ফেস করতে ভয় পায়? আমরা জানার মধ্যে ভয় পায় না। উচিত ছিল ফ্লোর অন্তত 20 মিনিটের জন্য ওপেন করা। ফ্লোর ওপেন করে যে কোশ্চেন করতো, যত বড় কোশ্চেন হোক না কেন, ইউ গট টু হ্যান্ডেল দ্যাট। আপনার যদি 71 নিয়ে প্রশ্ন আসে, আপনি প্রশ্নের জবাব দেবেন, এই জবাব তো আপনারা বিভিন্ন জায়গায় দিয়েছেন। সো আপনি ফ্লোরটা ওপেন কেন করলেন না? আমি 3 বার হাত জাগাইলাম আমি 4টে পয়েন্ট বলার জন্য, পরে আমি কথা বলার সুযোগ পেয়েছি। একদম মানে জামাতের আমিরের আগে, জামাতের আমি বললাম না, ঠিক আছে আপনি বলেন। তার মানে তারা মতামতের নামে, মানে মত বিনিময়ের নামে নিয়ে সেইটাকে রেস্ট্রিক্ট করেছে। সেই জন্য এই আপনার প্রোগ্রামের মধ্যে আমি আহ্বান জানাবো, যারা এই প্রোগ্রাম অর্গানাইজ করছে, যে এই পাতানো মত বিনিময় করেছে, যে ন্যাচারাল মতামত নেয়নি, তাকে রেপ্রিমেন্ড করার জন্য, এবং ইট শুড নট বি ফলোড। ভবিষ্যতে কোনো মত বিনিময়, এই ধরনের পাতানো মত বিনিময় হওয়া উচিত না। আপনি যখন দাওয়াত দিচ্ছেন, একজন মানুষ কথা বলতে, লাস্ট ম্যান পর্যন্ত যখন কথা বলবে, সেটা আপনি অ্যালাউ করতে হবে। রিপিটের দরকার নাই, সেইটা আপনি অ্যালাউ করবেন। সেই জায়গায় হয় নাই। সেই জন্য যারা এই পাতানো মত বিনিময় করছে, দে শুড বি রেপ্রিমেন্ডেড। দে ডিড এ ব্যাড থিং। মানে সেই অন্য অনেক দলের মতো, যে মানে মতামত হবে কিন্তু পাতানো মতামত। ইউ গট টু টেক দ্য ন্যাচারাল ওপিনিয়ন। ন্যাচারাল ওপিনিয়ন নেবেন, যত খারাপ কোশ্চেন হোক, যত টাফ কোশ্চেন হোক, আপনি সেইটার উত্তর দিবেন। এইটা হলো মত বিনিময়। না হলে এগুলো করেন না। এটা তাহলে অন্য দল যারা সেই পাতানো মত বিনিময় করে, সেইটার সাথে আপনি এক হয়ে যাবেন। আপনি ন্যাচারাল মতামত যদি না নেন, তাহলে আপনার পলিসি ঠিক মতন ফর্মুলেট করতে পারবেন না। এরপর আমি যখন কথা বলার সুযোগ পেলাম, আমি 4-5টা কোশ্চেন সামনে আনলাম। আমি আমির সাহেবের উদ্দেশ্যে এটা বলছি যে, ফার্স্ট, আপনি যে অবস্থানেই থাকেন না কেন, সরকারে অথবা বিরোধী দলে অথবা যেখানে থাকেন, রাজনৈতিক দল হিসেবে তো আপনার একটা অবস্থান আছে। আপনি বাংলাদেশের জিও পলিটিক্যাল সিচুয়েশন বিবেচনায় রেখে কম্পালসারি মিলিটারি ট্রেনিং আপনি এইটা সিদ্ধান্ত নেবেন কিনা। বাংলাদেশ যেহেতু চারোদিকে অমুসলিম রাষ্ট্রতে গঠিত, এবং বিভিন্ন ধরনের, আমাদের চিটাগংয়ের অংশ কেটে নিয়ে যেতে চায়, আমাদের দিনাজপুরের অংশ কেটে নিয়ে যেতে চায়, যখন আর ইন্ডিয়া নামক একটা দেশ যতদিন থাকবে, ততদিন এই বাংলাদেশ যাতে কোনোভাবে উন্নতি হতে পারে না পারে, সেই সমস্ত ব্যবস্থা করবে। এই সমস্ত সার্বিক বিবেচনায়, যেহেতু আমি আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র, সেই জায়গা থেকে আমি ওনাকে বলছি যে আপনারা কম্পালসারি মিলিটারি ট্রেনিং প্রবর্তন করবেন কিনা। এবং আমি মনে করি বাংলাদেশে যে 10টা ডিভিশন আছে, এই ডিভিশন দিয়ে 8 সপ্তাহ ইন্টারমিডিয়েট পড়ার পরে, এইচএসসি করার পরে, ইউনিভার্সিটি যাওয়ার আগে 8 সপ্তাহ তাদেরকে ট্রেনিং দেওয়া যায়। সেই ট্রেনিংয়ের ভিতরে দেশপ্রেম থাকবে, মিলিটারি ট্রেনিং থাকবে, স্বাস্থ্য সম্পর্কে কথা থাকবে, দুর্নীতির বিরুদ্ধে কথা থাকবে, জাতি গঠনে মারাত্মকভাবে একটা ভূমিকা পালন করবে। সেইটা আমার প্রথম কোশ্চেন ছিল। অ্যান্ড হি এগ্রিড যে এইটা করা উচিত, সে এগ্রি করেছে। আর যে কোশ্চেনগুলো ছিল সেইগুলোর জবাব উনি দেন নেই। সেটার ভিতরে আর একটা কোশ্চেন ছিল যে, বাংলাদেশে কিছু ব্যবসায়ী আমরা দেখি রাষ্ট্রের ভিতরে একটা রাষ্ট্র গঠন করে ফেলছে, যেটা আপনারা একটু আগেও আমি আলোচনা বলেছি। তাদের আইনের আওতায় আপনি আনবেন কিনা। যেমন সাব্বির হত্যাকাণ্ডের একটা হত্যাকাণ্ড ঘটেছে, সেটা বিচার হয় নাই। মুনিয়া হত্যাকাণ্ড, ওনার সাথে যে আমার অন টু অন আলোচনা হয়েছে, মুনিয়া হত্যাকাণ্ডের ব্যাপারে আমার আলাপ হয়েছে। তো এখন সেই সমস্ত ব্যবসায়ী গ্রুপ যারা একদিকে জনগণের জমি দখল করেছে, আর একদিকে বাংলাদেশে কোনো আইন মানে না, অন্যদিকে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে, তাদেরকে আপনি আইনের আশ্রয় আনবেন কিনা, আমার দ্বিতীয় কোশ্চেন ছিল। তৃতীয় কোশ্চেন ছিল, আপনি যদি ক্ষমতায় যেতে পারেন, তাহলে আপনি কি বাংলাদেশের মানুষকে প্রতিশ্রুতি দিতে পারেন যে বাংলাদেশ একটা মুসলিম মডারেট কান্ট্রি হবে? কেমন সেইটা? লাইক টার্কি, ইউনাইটেড আরব আমিরাত, অথবা মালয়েশিয়া, অথবা সিঙ্গাপুরের মতো একটা দেশ হবে, আফগানিস্তানের মতো হবে না।
আপনি সেই প্রতিশ্রুতি দিতে পারবেন কি না যে বাংলাদেশ একটা মুসলিম মডারেট কান্ট্রি হবে? কারণ বাংলাদেশের জনগণের একটা বড় অংশের আশঙ্কা যে বাংলাদেশে যদি জামাত ক্ষমতা আসে এইটা আফগানিস্তানের মতো হয় কিনা। ওই মাহমুদুল হক কিন্তু যাইয়া তালেবানের দাওয়াতে বেড়াই আসছে, ওখানে তাদের সাথে আলাপ করে আসছে। এইটা কিন্তু মানুষের আরও আশঙ্কার সৃষ্টি করেছে। বাট বাংলাদেশ যে কোনো পরিস্থিতিতে একটা মুসলিম মডারেট কান্ট্রি থাকতে হবে এখানে। এই মডারেট মুসলিম কান্ট্রির ক্যারেক্টারকে কোনোভাবে চেঞ্জ করা যাবে না। এবং সেই ক্ষেত্রে আমি বিস্তারিত সেখানে বলা হয় না, সেই ক্ষেত্রে মানুষের অনেক চিন্তা ভাবনা যে আপনি এসে যাত্রাগান বন্ধ করে দেবেন কিনা, আপনি এসে নারীদের পোশাক নিয়ে কোনো সারমন দেবেন কিনা, আপনি এসে এই 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 যে পাপগুলো সেইগুলো আপনি বন্ধ করে দেবেন কিনা, এই কোশ্চেনগুলো মানুষ জানতে চায়। সেইটা যদি তারা পরিষ্কার করে তাহলে এটা তাদের জন্য ভালো বলে মনে হয়। আমি লাস্ট কোশ্চেনটা করেছিলাম যে আপনার দলের যারা এমপি হবে তারা প্রতি বছর তাদের সম্পত্তি জনগণের উদ্দেশ্যে প্রকাশ করবে কিনা। তো উনি সবগুলোর উত্তর দেয়নি টেকনিক্যাল কারণে, নির্বাচন সামনে, ইউ আন্ডারস্ট্যান্ড। উনি সবগুলো হয়তো নোট নিয়েছেন এবং কখনো না কখনো যদি সুযোগ পায় এগুলোর উপর উনি ব্যবস্থা নেবেন বলে মনে হয়। আমার সাথে একদম পাশে বৈশা যে প্রায় 10 থেকে 15 মিনিট কথা হয়েছে, ওনার সাথে এই পুরো সময়টা এই বাংলাদেশের শাসন ব্যবস্থা, সুশাসন, ন্যায় বিচার, ন্যায্যতা, চাঁদাবাজমুক্ত সমাজ কীভাবে করা যায়, দুর্নীতিমুক্ত সমাজ কীভাবে করা যায় এবং এই যে ঘুষমুক্ত সমাজ করা যায়, এইটা নিয়ে আমি বলেছি যে এইটা বাংলাদেশের অন্য কোনো দল এইভাবে সামনে আনে নাই। এবং আমি ওনাকে প্রেস করেছি যে আপনি বলেছেন যে তার এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না, প্লট নেবে না এবং তাদের অ্যালোটেড বাজেট তারা জনগণের সামনে প্রকাশ করবে। এবং ওনার একটা ব্যক্তিগত কোয়ালিটি আমাকে খুবই আকৃষ্ট করেছে, যেটা আমি বলেছি যে উনি ওপেন হার্ট সার্জারি বাংলাদেশে করেছে, উনি বিদেশে করেননি। এবং এইটার উপরে পরবর্তী যখন উনি বক্তব্য দেয় এটা নিয়ে অনেকক্ষণ উনি কথা বলেছেন যে উনি কোনো কমিশনও নেয় ওই হাসপাতাল থেকে। এইগুলো লিডারশিপ কোয়ালিটি। কারণ রাজনৈতিক নেতারা যদি দেশে চিকিৎসা নেয়, সরকারের উচ্চ জায়গার মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী যদি দেশে আপনার চিকিৎসা নেয় তাহলে দেশের চিকিৎসা ব্যবস্থা উন্নত হবে। আদারওয়াইজ বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা উন্নত হবে না। যারা হাসি কাশি হইলেই বিদেশে চলে যায় তারা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা কখনো উন্নয়ন ঘটাবে না। এই ক্ষেত্রে উনি ঠিক মাহাথির মোহাম্মদের ওই উদাহরণটা উনি ফলো করেছেন। কি সেই মাহাথির মোহাম্মদ অসুস্থ হয়ে বলেছিলেন যে আমি বিদেশে চিকিৎসা নেব না, আমি মালয়েশিয়ায় চিকিৎসা নেব। সেই জন্য কিন্তু মালয়েশিয়ার চিকিৎসা ব্যবস্থা উন্নত হয়েছে। এই লিডারশিপ কোয়ালিটিটা আমি মনে করি আমার মতো অনেককেই আকৃষ্ট করেছে।